আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নের সমাধান নিয়ে মূলত আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে মূলত হচ্ছে 6 জুলাই। কি হবে? এই যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে। এই পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন নিয়ে আমি কি করব আলোচনা করব। আমরা যদি ডিজিটাল প্রযুক্তি বইয়ের দিকে তাকাই তাহলে আমাদেরকে এখানে পড়তে হবে মূলত হচ্ছে এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 70 পর্যন্ত, অর্থাৎ আমাদের হচ্ছে দুইটা অধ্যায় পড়তে হবে, অর্থাৎ ডিজিটাল আগামীর প্রস্তুতি ও সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। তো চলো আমরা এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায়ের উপর ভিত্তি করে কিছু নমুনা কোশ্চেন দেখে নেই, যেগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে। তাহলে আমাদের নমুনা প্রশ্ন আমাদের 1 নম্বরে কি বলতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে এবং ভিডিওটি দেখে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একই ঘটনা পরবর্তী গণমাধ্যমগুলোতে প্রচার হয়। তাহলে আমাদের ক নম্বরে জানতে চাচ্ছি কি যে ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে কি কি ঘটনার সূত্রপাত হতে পারে বিশ্লেষণ করে। তাহলে তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আমি চেষ্টা করব তোমাদের যে এই ডিজিটাল প্রযুক্তি আছে এই প্রযুক্তির কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে এই কোশ্চেন এবং অ্যান্সার সহ আমার ভিডিওতে কি করব আপলোড করব। তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তো এই নমুনা প্রশ্নের আমরা যদি উত্তরটা একটু দেখি তাহলে আমরা উত্তরে কি বলতে পারি। মূলত এখানে দেখো উত্তরটা যে একটি ভাইরাল ভিডিওর ফলে যে ঘটনাগুলির সূত্রপাত হতে পারে সেগুলি হলো কেমন কেমন যে অভিযোগ ও অনুসন্ধান, অর্থাৎ ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে, এর ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সৃষ্টি হতে পারে এবং এই ঘটনার প্রশ্নে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা মামলা উঠতে পারে। এবং অনুসন্ধানের ক্ষেত্রে ভিডিওতে দেখা যায় যে পুলিশের কর্মকর্তার ব্যবহারকৃত হার্ডওয়্যার ও মেথড সঠিক ছিল কিনা তা নিরীক্ষণ করা। তারপরে তুমি আরো বলতে পারো যে পুলিশ প্রতিক্রিয়া ও সার্ভেইলেন্স, অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ কর্মকর্তারা বা পুলিশ সংস্থা থেকে সম্পর্কিত সহযোগিতার প্রশ্ন উঠতে পারে, তাদের প্রতিরক্ষার সম্ভাবনা থাকতে পারে এবং পুলিশ অফিসারদের নীতি ও কার্যপদ্ধতি পুনরাবৃত্তি হতে পারে। তারপর হচ্ছে সামাজিক দুর্বলতা, যে ভিডিও প্রকাশের ফলে সামাজিক দুর্বলতা তৈরি হতে পারে এবং আমলা অনুসারে মধ্যে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি হতে পারে। তারপরে সাধারণ নাগরিকের সংস্থা বা কর্তৃক অভিযোগ, অর্থাৎ ভিডিওর মাধ্যমে সাধারণ নাগরিকেরা অভিযোগ করতে পারে এবং এর ফলে সাম্প্রদায়িক সংঘাত বা সামাজিক গতিকে বিপদ সৃষ্টি হতে পারে। তারপরে সরকারি প্রতিক্রিয়া, সরকার প্রশাসন এবং অন্যান্য নীতিগত সংস্থাগুলি প্রশাসনিক বা আইন শৃঙ্খলা মূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং যেমন পুলিশ অফিসারদের তত্ত্বাবধানে পুনরাবৃত্তি করা বা প্রশাসন নম্বর অব্যাহত করা। তাহলে আমরা সর্বশেষে কি বলতে পারি যে ভাইরাল হওয়া ভিডিওর পরিণাম হিসেবে এই ঘটনার বিশ্লেষণ করা ও তা সম্পর্কে প্রতিটি প্রতিষ্ঠানের পদক্ষেপ গ্রহণের পরিস্থিতি গড়ে তোলা প্রয়োজন। তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে দেখতে পারি যে কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো। তাহলে একটি সংবাদ প্রভাবিত হতে পারে নিম্নলিখিত কারণে। কি কি কারণ? সময় ও ঘটনা গুরুত্বপূর্ণতা। তারপর আর কি কারণ হতে পারে যে বিশেষজ্ঞের মতামত ও মন্তব্য। তোমরা এখান থেকে এগুলো একটু পড়ে নিবা। তারপরে হতে পারে কি যে গভীর প্রতিবেদন এবং পরিবেশনার মাধ্যম। তারপরে হতে পারে যে সংবাদের আকর্ষণীয়তা ও সমৃদ্ধিতা। তারপরে আমরা আরেকটা যদি নমুনা প্রশ্ন দেখি, এখানে আমাদেরকে কি বলতেছে যে একটি গণমাধ্যম সংস্থা একটি নতুন গবেষণার ফলাফল প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেশি। অর্থাৎ জানতে চাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভুল তথ্য ছড়ানোর কারণগুলো কি কি হতে পারে। খ নম্বর জানতে চাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি করে বর্ণনা করো। তাহলে আমরা নমুনা উত্তর একটু দেখে নেই যে এখানে কি বলতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বেশ কয়েকটি কারণ রয়েছে,
যেমন তথ্য সংগ্রহ বা যাচাইয়ের অভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারী প্রায়শই তথ্যগুলো সংগ্রহ এবং যাচাই করার আগে সেগুলো শেয়ার করে দেয়। এর ফলে তথ্য ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। তারপর হচ্ছে মানুষের প্রবৃত্তি, অর্থাৎ মানুষ প্রায়শই এমন তথ্য বিশ্বাস করে যা তাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে তারা এমন তথ্য বিশ্বাস করতে পারে যা ভুল বা বিভ্রান্তিকর। তারপরে হতে পারে যে ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য, যে কিছু মানুষ ভুল তথ্য ছড়ায় এবং ব্যক্তিগত বা রাজনৈতিক তথ্য হাসিল করার জন্য তারা এমন তথ্য ছড়ায় যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করে। এবার খ নম্বর আমার প্রশ্ন কি ছিল, যে তাহলে এবার এর উত্তর নমুনা উত্তর কেমন হবে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। যেমন কি কি, যে ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি, এখান থেকে একটু পড়ে নিবা। তারপরে তথ্য যাচাইয়ের সুযোগ বৃদ্ধি। তারপরে যদি আমরা দেখি যে আর কি হতে পারে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ, অর্থাৎ এই সকল আমরা পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করতে পারি। তারপরে আর একটা আমরা যদি নমুনা প্রশ্ন দেখি যে কি হবে, যে সাইবার অপরাধ কি এবং সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করবে। তো চলো আমরা একটা নমুনা উত্তর দেখে নেই। তাহলে এখানে কি বলা আছে, যে সাইবার অপরাধ হলো ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে অপরাধী কার্যকর করা প্রক্রিয়া এবং এগুলি সম্প্রতি বেড়ে গেছে কারণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এবং ডাটা সংগ্রহের বৃদ্ধি হয়েছে। এবং এই অপরাধগুলির মধ্যে রয়েছে কি কি, এই যে ফিশিং, মেলওয়্যার, র্যানসম অ্যাটাক, তারপরে ডাটা ব্রিচ, হ্যাকিং ইত্যাদি। এগুলো সাইবার অপরাধ থেকে বাঁচতে নিম্নলিখিত উপায় কি করা যেতে পারে, অবলম্বন করা যেতে পারে। যেমন এখানে সুরক্ষার জন্য প্রতিবেদন করুন, এখান থেকে একটু পড়ে নিবা। তারপরে সুরক্ষা সফটওয়্যার ব্যবহার করুন, অর্থাৎ তাহলেই আমরা কি করতে পারবো, এই সাইবার থেকে আমরা কি করতে পারবো, বাঁচতে পারবো। তারপরে সঠিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর আর একটা যদি আমরা নমুনা প্রশ্ন দেখি, যে একটি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তারা এই তথ্যগুলোকে উপস্থাপন এবং ভিজুয়ালাইজ করার জন্য এক্সেল ব্যবহার করতে চায় এবং এক্সেলে বিভিন্ন ধরনের ডাটা উপস্থাপন করা যায়। তাহলে এখানে কথা আমাদেরকে কি জানতে চাচ্ছে, যে ডাটা উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটি কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে। তাহলে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি, যে ডাটা উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটির অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে কি কি বিষয় মাথায় রাখতে হবে, মূলত এখানে হচ্ছে ডাটার উদ্দেশ্য। এখানে কি বলতেছে, যে ডাটা উপস্থাপনের উদ্দেশ্য কি, যে ডেটা ব্যবহার করে কি বোঝাতে চাচ্ছে, এই উদ্দেশ্যটি পরিষ্কারভাবে বোঝানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি উপযুক্ত ডেটা এবং উপস্থাপনা পদ্ধতি নির্বাচন করতে পারবে। তারপরে কি বলতেছে, যে ডেটা শ্রোতা, অর্থাৎ ডেটা কে দেখবে এবং শ্রোতাদের দক্ষতা এবং জ্ঞান স্তর কি এবং শ্রোতাদের চাহিদা এবং প্রয়োজনীয় বিবেচনা করে উপস্থাপনটি তৈরি করতে হবে। তারপরে ডেটার পরিমাণ ও জটিলতা। তারপরে আমরা যদি আমরা নিচে আসি, যে এবার কি বলতেছে, যে ডেটার সঠিকতা এবং নির্ভরযোগ্যতা। তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। তারপরে হচ্ছে ডেটার স্পষ্টতা ও সংক্ষিপ্ততা। তারপরে আমরা যদি নিচে যদি আসি, আর একটা আমরা এখানে নমুনা প্রশ্ন দেখে নেব। এখানে কি বলতেছে, যে কোনো ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সত্য অনুসন্ধানের ক্ষেত্রে বিভিন্নভাবে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। এক্ষেত্রে পক্ষপাতী এড়ানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এই বিষয়ে তোমার মতামত দাও। তাহলে আমরা কি বলতে পারি, যে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব সাধারণ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে, যা নিম্নলিখিত হতে পারে। যেমন কি কি হতে পারে, যে তথ্য নির্বাচনের অগ্রাধিকার, তারপরে তথ্য অকুশিমত ব্যবহার, তারপরে প্রমাণ বা সমর্থনের কি নির্মাণ, তারপরে সংবাদ স্পন্সরশিপ বা বিপণন। তারপরে আর কি হতে পারে, মূলত অপসরণ এবং সাংবাদিক অভিবৃদ্ধি। এই সকল আমরা পয়েন্ট উল্লেখ করতে পারি। তাহলে আশা করি তোমরা এই নমুনা প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।